গল্পের আগের পর্বে আমরা ঠিক যেখানে এসে থেমেছিলাম, চলুন সেখান থেকেই শুরু করা যাক। সোনা আর টিয়া মনে আছে তো? ওরা একদম রহস্যময় জঙ্গলটার মুখে এসে দাঁড়িয়েছে। সোনা আর টিয়া তো প্রায় এক পা বাড়িয়েই দিয়েছিল জঙ্গলের ভেতরে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা ভয়ার্থ চিৎকার শুনে ওরা একেবারে থমকে গেল। কার চিৎকার? হ্যাঁ, সেই ঘড়িওয়ালার। দেখি ঘড়িওয়ালা প্রায় হাঁপাতে হাঁপাতে ছুটে এসে ওদের সামনে দাঁড়ালো, হাতে একটা গোলাপি রঙের কাগজ। বেশ উদ্বিগ্ন গলাতেই বলল, আরে চললে কোথা? এই হ্যান্ডবিলটা তো নিতে হবে, নাহলে ওকে চিনবেটা কি করে? তো চলুন এবার দেখে নেওয়া যাক কি এমন লেখা আছে এই অদ্ভুত গোলাপি হ্যান্ডবিলটাতে। এটাই তো আমাদের পরিচয় করিয়ে দেবে সেই অবিশ্বাস্য মাকুর সাথে। ঘড়িওয়ালা তো আচ্ছা লোক, একটা মাটির ঢিবির ওপর চড়ে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে একেবারে সার্কাসের ঘোষকের মতো করেই পড়তে শুরু করল, মাত্র 25 পয়সায়। অদ্ভুত, অত্যাচার্য, মাকু দি গ্রেট। ভাবা যায় একটা কলের মানুষ যে কিনা হাঁটে, কথা বলে, অঙ্ক কষে। এখানেই শেষ নয় কিন্তু, সে নাকি টাইপ করতে পারে, সেলাইকল চালাতে পারে, রান্না করে, বাসন ধুই, এমনকি হারানো জিনিসও খুঁজে দেয়। আরে বাবা, সে নাচতে পারে, গাইতে পারে, সাইকেলও চালাতে পারে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? পরীক্ষার প্রশ্নের উত্তর নাকি দিয়ে দেয়। কিন্তু এই পর্যন্ত পড়ার পরেই যেন সব উত্তেজনা এক মুহূর্তে শেষ হয়ে গেল। ঘড়িওয়ালার গলার স্বর একেবারে পাল্টে গেল। সে হাও হাও করে কাঁদতে শুরু করল। পরে সোনা অনেক কষ্টে তাকে শান্ত করলে জানা গেল আসল ঘটনাটা। হ্যান্ডবিলটা নাকি আসলে কোনোদিনই পুরোটা লেখা হয়নি। মাকু যেই পালিয়ে গেল, সার্কাসের মালিক বলল, আর কালি খরচ করে কি লাভ? তো কান্না থামানোর পর ঘড়িওয়ালা এবার আসল রহস্যটা ভাঙল। মানে মাকু কেন পালিয়েছে আর ওকে খুঁজে পাওয়ার উপায়টাই বাকি। ব্যাপারটা শুনলে কিন্তু বেশ মজাই লাগবে। মাকু নাকি আর কাউকে খুঁজছে না, খুঁজছে স্বয়ং এই ঘড়িওয়ালাকেই। কারণটা কি? কারণ ওর হাতের আর পায়ের নখের নিচে লাগানো আছে এক বিশেষ রাডার যন্ত্র। মানে এর সাহায্যে সে যে কোনো লুকানো ধাতব জিনিস, সে লোহাই হোক বা সোনা, ঠিক খুঁজে বের করে ফেলবে। আর ঠিক এই জন্যই তো বেচারা ঘড়িওয়ালা নিজের সব যন্ত্রপাতি, এমনকি জামার টিনের বোতাম পর্যন্ত ফেলে দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এরপর ঘড়িওয়ালা মাকুকে চেনার কিছু উপায় বলে দিল। বলল, ওর চুলগুলো দেখতে সুন্দর, লালচে আর কোকড়ানো, চোখগুলো ছাই রঙের আর বেশ চকচকে, আর সবচেয়ে বড় চিহ্ন হল নাকের ডগায় একটা বড় কালো তিল। কিন্তু এরপরই সে আসল কথাটা বলল, ওই তিলটা কিন্তু কোনো সাধারণ তিল নয়, ওটা নাকি একটা গোপন টেপা সুইচ, তাই খুব সাবধান। এইটুকু বলেই লোকটা ভয়ে একেবারে লাফিয়ে উঠল। বেশ আতঙ্কিত গলায় বলতে লাগল, মাকু এসে ধরলে আবার সেই এক বায়না শুরু করবে, পরীদের রানীকে বিয়ে করব, আমার জন্য একটা কাঁদবার কল বানিয়ে দাও। কি যে এক ঝামেলারে বাবা! এই বলতে বলতেই সে এক ছুটে মাঠ পেরিয়ে উধাও। সোনা আর টিয়ার হাতে শুধু রয়ে গেল ওই গোলাপি হ্যান্ডবিলটা। তো এবার দুই বোন অবশেষে সেই রহস্যময় জঙ্গলে পা রাখল। আর জঙ্গলটা যে কি আশ্চর্য সুন্দর! বড় বড় গাছগুলো ডালপালা মেলে মাথার উপর এমনভাবে আছে যেন একটা সবুজ শামিয়ানা টাঙানো। পাতার ফাঁক দিয়ে অল্প অল্প মিষ্টি রোদ এসে পড়ছে, চারিদিকে একটা সোঁদা মাটির গন্ধ, সব মিলিয়ে একেবারে একটা মায়াবী পরিবেশ। তবে এই সুন্দর জঙ্গলের মধ্যে দুই বোনের চরিত্র কিন্তু একদম দুরকম। ছোট বোন টিয়া, সে তো কৌতূহলে ভরপুর, যাই করতে যাচ্ছে বড় বোন সোনা অমনি বাধা দিচ্ছে। যেমন ধরুন, টিয়া যেই ফুল তুলতে গেল, সোনা একেবারে কড়া গলায় বলল, দেরি হবে, নেকড়ে আসবে। টিয়া একটা পাতা ছিঁড়তে আবার ধমক, ওটা ২০ পাতা হতে পারে। এমনকি একটা ছোট্ট নুড়ি ছুঁড়তেই সোনা ভয় দেখিয়ে বলল, চুপ কর, যদি কিউটে সাপ বেরিয়ে আসে। তো এইভাবে দৌড়তে দৌড়তে আর বারণ শুনতে শুনতে দুই বোনই একেবারে ক্লান্ত আর তৃষ্ণার্ত হয়ে পড়ল। জামা কাপড়ে ততক্ষণে এক গাধা চোর কাটা লেগে গেছে। ঠিক তখনই ওদের চোখে পড়ল একটা ছোট্ট নদী। কি পরিষ্কার তার জল, একেবারে কাঁচের মতো স্বচ্ছ। দুই বোন সেখানে প্রাণ ভরে জল খেল, হাত মুখ ধুলো, আর তারপর একটা বড় কালো পাথরের আড়ালে পুটলিটা মাথায় দিয়ে একেবারে গভীর ঘুমে ঢলে পড়ল। ওদের ঘুম ভাঙল একটা মটমট শব্দে। চোখ মেলে তাকাতেই নদীর ওপারে এক অদ্ভুত দৃশ্য। ওরা দেখল কি, নদীর ওপার থেকে যেন একটা আস্ত মিছিল আসছে। প্রথমে দুটো ঘোড়া, আর তাদের তাড়িয়ে আনছে টুপি পরা দুটো বাদর। তার ঠিক পেছনে গলায় ঘণ্টা বাঁধা একটা ছাগল, দুটো বিশাল কালো ভাল্লুক আর ৬টা কোকড়ানো চুলের কুকুর। আর এই মিছিলের একেবারে শেষে লাল নীল পোশাকে হাতে একটা রঙিন লাঠি নিয়ে হেঁটে আসছে এক সত্যিকারের সং।
মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা টুংটাং খিচমিচ ঘোঁত শব্দে একেবারে জমজমাট হয়ে উঠল। সোনা আর টিয়া তো এই কাণ্ড দেখে একেবারে হাঁ করে তাকিয়ে আছে। ঠিক সেই সময়ে প্রায় ফিস করার মতো একটা চাপা গলা শোনা গেল। এই পুটলিটা ওখানে ফেলে গেলে তো পিঁপড়েতে সব খেয়ে ফেলবে। আর এখানেই গল্পের মোড়টা ঘুরে গেল। সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত এসে গেছে। চমকে গিয়ে ওরা তাকিয়ে দেখল, সামনে লম্বা শটাং চেহারার একজন দাঁড়িয়ে, মাথায় সেই লালচে কুকড়া চুল, ছাই রঙের চোখ আর নাকের ডগায়, হ্যাঁ ঠিক তাই, একটা মস্ত বড় কালো তিল। ঘড়িওয়ালার বলা বিবরণের সাথে একেবারে হুবহু মিলে গেল। আর কোনো সন্দেহই রইল না, এই তাহলে মাকু। ওদের খোঁজ অবশেষে সফল হল। কিন্তু মজার ব্যাপার হলো, এই জঙ্গলে শুধু ওরাই কাউকে খুঁজছে না, ওই সং আর তার জীবজন্তুর দলটাও তাদের সার্কাসের ম্যানেজারকে খুঁজছে। লোকটা নাকি ভাড়া আর গ্যাসবাতির টাকা না দিয়েই পালিয়েছে। সোনা তো খুব বুদ্ধিমান, পরিস্থিতিটা বুঝতে পেরে সে খুব চালাকির সাথে বলে দিল যে ওরা আসলে একটা হারিয়ে যাওয়া পুতুল খুঁজতে এসেছে। এরপর নদী পার হওয়ার সময় সংটা যখন ওদের সাহায্য করতে রাজি হল না, তখন কিন্তু মাকু এগিয়ে এলো। সে একডাল হেসে একটু যান্ত্রিক গলায় বলল যে তার হাত পা আঠা দিয়ে জোড়া নয়, একেবারে ছাঁচে ঢালাই করা। এই বলেই সে অবলীলায় পুটলিশুদ্ধ দুই বোনকে দুই কোলে তুলে নিয়ে তরতর করে নদীটা পার করে দিল। তখনই ওরা বুঝে গেল ঘড়িওয়ালার ভয়টা আসলে মিথ্যে ছিল, মাকু মোটেও বিপজ্জনক নয়। মাকুকে তো পাওয়া গেল, কিন্তু ঠিক তার পরেই ওদের সামনে এসে দাঁড়ালো এক নতুন সমস্যা। মাকুকে খুঁজে পাওয়ার আনন্দটা বেশিক্ষণ টিকল না। যেই না অন্ধকার নামতে শুরু করেছে, টিয়ার পেটে ছুঁচোয় ডন মারতে লাগল। কিন্তু পুটলি খুলে সোনা যা দেখল, তাতে ওর মাথায় হাত। পুটলি একেবারে ফাঁকা, ওদের সব খাবার মানে খাগড়াইগুলো মাকু কখন যে সাবার করে দিয়েছে টেরও পায়নি। খাবার নেই দেখে টিয়া তো একেবারে কান্না জুড়ে দিয়েছে। ঠিক তখনই মাকু খুব শান্ত আর বেশ আত্মবিশ্বাসী একটা গলায় বলল, ভয় নেই, চলো দেখি কি খাবার পাওয়া যায়, আমি পয়সা দিয়ে দেব, আমি অনেক পয়সা করি। এই বলে সে কাছের একটা সরাইখানার দিকে ইশারা করল। কিন্তু আসল প্রশ্নটা তো এখানেই, একটা কলের মানুষ পয়সা করে কি করে? সে তো নাচতে পারে, গাইতে পারে, অঙ্ক কষতে পারে, কিন্তু টাকা বানানো এটা কিভাবে সম্ভব? আর ওই সরাইখানায় সোনা আর টিয়ার জন্য নতুন কি অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু আমাদের গল্পের পরের অংশের জন্য অপেক্ষা করতেই হবে।